This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অর্জুনকে বিশ্বরূপ দর্শন করানোর সময় কালের গতি থামিয়ে দিয়েছিলেন শ্রীকৃষ্ণ। মহাকালের ক্যালেন্ডার থেকে নাকি ওই 20 মিনিট জাস্ট ডিলিট করে দেওয়া হয়। আরও একবার ওই যখন অমরনাথের গুহায় বসে পার্বতীকে অমর কথা শোনাচ্ছিলেন শিব, সেই তত্ত্ব যাতে কেউ শুনে নিতে পারে এবং শুনে অমর হয়ে না যান, সেই জন্য নাকি তৃতীয় নেত্র খুলে আশেপাশের সব কিছু পুড়িয়ে একদম ভস্ম করে দিয়েছিলেন মহাদেব। এই সময়টুকুও ওই কালের টাইম লাইনে নাকি রাখা হয়নি। এগুলো সবই পৌরাণিক আখ্যান। আমি ভাবছি 9ই আগস্ট সকালে আরজিকর হাসপাতালে অনেক কেষ্টবিষ্টই তো পৌঁছেছিলেন বলে শোনা যাচ্ছে। তার মধ্যে কি শ্রীকৃষ্ণও ছিলেন নাকি শিব সময়টা মুছে ফেলল কে? কারণ দৈব শক্তি ছাড়া এই কাণ্ড তো কারোর পক্ষে সম্ভব নয়। তিলোত্তমার ধর্ষণ, খুন, এই নিয়ে যে সুপ্রিম কোর্টে নথি পেশ করেছেন কপিল সিব্বাল, রাজ্য সরকারের আইনজীবী, সেই নথি অনুযায়ী রাত 11:45 নাগাদ এফআইআর দায়ের করা হয়েছে। কিন্তু কলকাতা পুলিশের ময়নাতদন্ত সংক্রান্ত ওয়েবসাইটে দেখা যাচ্ছে তিলোত্তমার ময়নাতদন্তের রিপোর্টটা আপলোড হয়েছে রাত 10:25 নাগাদ। তাহলে তার 1 ঘন্টা 20 মিনিট পর এফআইআর করা হলো কেন? মাঝখানে কি পুলিশের ঘড়ির কাঁটাটা থেমে গেছিল নাকি ওই হ্যারি পটারের সিনেমার মতো সকলে ফ্রিজ হয়ে গেছিলেন? অথবা সেই বিশ্বরূপ দর্শনের সময় যেরকম কৃষ্ণ সবাইকে ফ্রিজ করে দিয়েছিলেন, সেরকম হয়েছিল? জানি না, সময় থমকে গেছিল এটা তো বুঝতে পারছি। ভাবুন, একটা হত্যাকাণ্ড যেটা 7 সকালে জানা গেছে, গোটা দেশকে নাড়িয়ে দিয়েছে, রাত 12টায় পৌঁছে, রাত 11:15 তার এফআইআর করা হচ্ছে। আমার যতদূর মনে আছে ততক্ষণে তিলোত্তমার দেহ পানিহাটিতে তার বাড়িতে পৌঁছে গেছে। আমি সেদিন না বললেই নয় করতে করতে আপনাদের সেই খবর শুনিয়েছিলাম। রাতে এই পোস্টমর্টেম রিপোর্ট আপলোড হয়ে যাওয়ার 80 মিনিট পর এফআইআর করা হচ্ছে কেন? বাংলায় শিবের অসাধ্য বলে একটা কথা আছে না? এখানে সময়ের যে হিসেব নিকেশ দেখা যাচ্ছে সেটা ব্যাখ্যা করার সাধ্য একমাত্র শিবেরই আছে। সেদিন এই ঘটনাটি ঘটে, সেই দিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত এখানে এমন কিছু চরিত্র উপস্থিত ছিলেন যারা কোনোভাবেই সরকারি কোনো পদে নেই, যারা কোনোভাবেই আরজিকরের সঙ্গে যুক্ত কেউ নয়। তাদের সঙ্গে স্বাস্থ্য প্রশাসনের সর্বোচ্চ কর্তা, আমাদের রাজ্যের মানে কলকাতার যিনি পুলিশের সর্বোচ্চ কর্তা, তারা প্রত্যেকে এখানে উপস্থিত ছিলেন এবং তারা উপস্থিত থেকে সারাদিন কি করেছেন, মৃতদেহের যখন যে শেষকৃত্য সম্পন্ন হয়, এফআইআরের সময়টা তারপরে দেওয়া হয়েছে। যারা সারাদিন এখানে থেকে তদন্তটাকে ভুল পথে চালানোর চেষ্টা করেছিল, যারা এফআইআরে দেরি করেছিল, যাদের বিরুদ্ধে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ আছে, তাদেরকে যেন তদন্তের আওতা থেকে বাইরে রাখা না হয়। সময় সারণী যেটা মহামান্য আদালতের কাছে রাখা হয়েছে রাজ্য সরকারের লয়ারের পক্ষ থেকে, এই সময় সারণীটা পরিষ্কারভাবে এটা বোঝা যাচ্ছে যে সঠিক নয়। তাহলে যে সময় সারণী, যে এক্স্যাক্ট সময় সারণী, সেটা আমরা নিজেদের মধ্যে থেকে একটা প্রিপেয়ার করেছি এবং আমাদের নেক্সট যে হিয়ারিং আছে সেই হিয়ারিংয়ের ডেটে আমাদের অ্যাডভোকেটের পক্ষ থেকে আমরা সেই সময় সারণী, পরিষ্কার যে সময় সারণী, সেটা আমরা রাখবো। কে বা কারা জড়িত, কি তাদের মোটিভ ছিল, যে ঘটনাটা সেমিনার রুমে যে নৃশংস ঘটনা ঘটেছে, এই ঘটনার মোটিভ কী, তাহলে এই জায়গাগুলো স্টেপ বাই স্টেপ তদন্ত প্রক্রিয়ার মধ্যে আসুক, পরিষ্কার হোক, এটাই আমরা চাইছি। দেখুন, ঘটনার দিন হাসপাতালে এমন কিছু মানুষ এসেছিলেন এবং রাত পর্যন্ত থেকেছিলেন যাদের আসারও কথা নয়, থাকারও কথা নয়। আমরা বলছি না, ডাক্তাররা বলছেন। তিলোত্তমা খুনের তদন্তে এখন পর্যন্ত প্রায় 36 জনকে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। এই তদন্তকারী সংস্থায় যারা যা বয়ান দিয়েছেন, সেই সূত্রে আমাদের রিপোর্টার যা জানতে পেরেছেন সেটাই আপনাদের জানাচ্ছি। সকাল 10:15 সন্দীপ ঘোষ না, তার শিবিরের, মানে ওখানে সন্দীপ ঘোষ শিবির বলে একটা ব্যাপার আছে, আরজিকর একটু যান,
খোঁজখবর নিন, জানতে পারবেন তার অনুগামীদের নিয়ে তার শিবির। সকাল 10:15 সন্দীপ ঘোষ শিবিরের এক হাউস স্টাফকে নাকি ফোন করেন এক প্রভাবশালী বিধায়ক। তখন নাকি শিয়ালদা স্টেশনে ছিলেন ওই হাউস স্টাফ। কলেজের চেস্ট মেডিসিন বিভাগে এক চিকিৎসক ছাত্রী ধর্ষিতা এবং খুন হয়েছেন। হাউস স্টাফকে এই কথাটা বলে নাকি দ্রুত কলেজে পৌঁছানোর নির্দেশ দেন ওই প্রভাবশালী। শিয়ালদা স্টেশন থেকে ওই হাউস স্টাফ আবার 2 ইন্টার্নকে ফোন করে সংশ্লিষ্ট বিভাগে পৌঁছতে বলেন। ওই ইন্টার্নদের দাবি, ঘটনাস্থলে পৌঁছে দেখেন এক ইন্টার্ন আর এক হাউস স্টাফ রয়েছেন। ওই প্রভাবশালী ব্যক্তি সন্দীপ ঘোষের কাছ থেকে ফোন পান বলে দাবি অধ্যক্ষ শিবিরের জুনিয়র চিকিৎসকদের। অধ্যক্ষকে নাকি আবার ফোনে খবরটা দিয়েছিলেন এমএসভিপি সঞ্জয় বশিষ্ঠ। সঞ্জয় বশিষ্ঠকে নাকি খবর দেন নিহতের ইউনিট হেড চিকিৎসক সুমিত রায় তপাদার। বিভাগে পৌঁছে অধ্যক্ষকে ফোন করেন এক ঘনিষ্ঠ ইন্টার্ন। সংশ্লিষ্ট ইন্টার্নের দাবি, ঘটনাস্থলে বহিরাগতরা যাতে প্রবেশ না করে তা নিশ্চিত করতে বলেন অধ্যক্ষ। সন্দীপ ঘোষ নিজে নাকি সকাল 10:30টার মধ্যে হাসপাতালে পৌঁছন। ততক্ষণে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে টালা থানার পুলিশ। এই সব কথাই নাকি সিবিআইকে জানিয়েছে সাক্ষীরা। তাহলে প্রশ্ন, সকাল 10টার মধ্যেই ওই প্রভাবশালী বিধায়ক যদি জানতেন তিলোত্তমা ধর্ষিতা এবং খুন হয়েছেন, তাহলে 10:52 বাবা মাকে ফোন করে কেন হাসপাতাল থেকে আত্মহত্যার কথা জানানো হলো? প্রথম থেকেই একটা মানে গুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, ধামাচাপা দেওয়ার চেষ্টা। হ্যাঁ, গুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, মেইন হচ্ছে বিষয়টাই গুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। এটা প্রথম থেকেই বুঝতে পারছিলাম কাউকে আড়াল করা হচ্ছে, কিছু একটা মানে খুব গুরুত্বপূর্ণ বিষয় আড়াল করা হচ্ছে প্রথম থেকেই। একদম এমন কেউ ওর সঙ্গে জড়িত আছে যাকে আড়াল করার প্রয়োজন পড়ছে সরকারের। এমনকি অনেক খুন ধর্ষণ এগুলোর সঙ্গে জড়ানো হচ্ছে। কিন্তু আমার মেয়ের ব্যাপারটা আমি মনে করি সম্পূর্ণ আলাদা, কারণ সে একটা অন ডিউটি ডক্টর ছিল। এটাই হচ্ছে পুলিশের প্রকৃত চরিত্র, যেখানে খুন ধর্ষণ না জেনেই নানা রকম অত্যাচার চলে, সেখানে পুলিশ সেখানে কোনো ভূমিকা নেয় না। আর কি করে তথ্য প্রমাণ লোপাট করার ক্ষেত্রে পুলিশের সক্রিয় ভূমিকা, এগুলো আমরা দেখতে পেয়েছি। আরো অনেক ঘটনা বেরিয়ে আসছে। চিকিৎসক বন্ধুরা আমাকে ফোন করে বলছেন যে ধরনের আঘাত মেয়েটি পেয়েছে এটি কোনো একজন মানুষের পক্ষে করা সম্ভব না, যদি আমরা চিকিৎসা বিজ্ঞানকে বিশ্বাস করি। এটা কি শুধুমাত্র নিছক উত্তেজনার বশে ঘটিয়ে দেওয়া কোনো অপরাধ না, এর মধ্যে পিছনে কোনো গভীর ষড়যন্ত্র আছে। ওই আরজিকরের প্রশাসন আর বাকি সব কিছু মিলিয়ে এমন কিছু ঘটনা আছে যে ঘটনা ওই মহিলা ডাক্তার জানতেন এবং তা যাতে প্রকাশ্যে না আসে, তো সেই কারণে এই ঘটনা ঘটানো হয়েছে। আর এই ঘটনার পর দিন সঞ্জয় রায়কে অপরাধী হিসেবে আমাদের সামনে পেশ করলো কলকাতা পুলিশ। প্রমাণ, সঞ্জয়ের একটা হেডফোন যা সেমিনার রুমে পাওয়া গেছিল বলে পুলিশের দাবি, এবং সেমিনার রুমই প্লেস অফ অকারেন্স বা অকুস্থল, অর্থাৎ ধর্ষণ ও খুনের জায়গা বলে পুলিশ দাবি করেছিল। পাশাপাশি পুলিশ এবং রাজ্য দুজনেরই দাবি ওই মেন অভিযুক্তকে ধরে ফেলা হয়েছে খুব দ্রুত। এবার একটা প্রশ্ন, যদিও ভোর রাতের ঘটনা, তবে হাসপাতাল, বিশেষ করে সরকারি হাসপাতাল তো সারা রাত সচল থাকে। সঞ্জয় রায়কে ঘটনাস্থলের কাছাকাছি একটা সিসিটিভি ফুটেজে দেখা গেছিল বলে পুলিশের দাবি। সঞ্জয় সেদিন কি করেছে, কোথায় কোথায় গেছে, সেটাও পুলিশ সূত্রে সামনে এসছে। সেই সব তথ্য নিশ্চয়ই সুপ্রিম কোর্টে এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে রয়েছে, পেশ হয়েছে নিশ্চয়ই। এবার প্রশ্ন, সঞ্জয় কি সেদিন কেউ চাক্ষুষ দেখেছিল ঘটনার আগে বা পরে, ঢুকতে অথবা বেরিয়ে যেতে? না, আমরা তদন্তকারী নই, তদন্ত করার বিন্দুমাত্র চেষ্টা করছি না, ঠাট্টাও করছি না। দেখুন, এটা করছি তার কারণ রয়েছে, আমরা অতীতে এই ব্যাপারে অভিজ্ঞতা রয়েছে আমাদের। সঞ্জয় রায় যদি জাঁদরেল উকিল জোগাড় করতে পারে, তাহলে কিন্তু এই প্রশ্নগুলোই মামলা চলার সময় গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। মুম্বাইয়ে হামলাকারী ওই আজমল কাসফকেও কিন্তু বিভিন্ন সিসিটিভি ক্যামেরায় দেখা গেছিল, অনেক ফুটেজে ছিল সে, কিন্তু তারপরেও চাক্ষুষ দেখা সাক্ষীদের হাজির করিয়েছিল পুলিশ। এখনও আমরা জানতে পারিনি যে সঞ্জয়কে চাক্ষুষ দেখার কথা কোনো সাক্ষী তদন্তকারী সংস্থাকে জানিয়েছে। আর তদন্তকারীরা
কোনো প্রশ্ন করলেই সঞ্জয় এত সোজাসাপটা উত্তর দিচ্ছে, একদম পুরো বাঁধা গতে ঝপঝপ ঝপঝপ করে সব কিছু বলে দিচ্ছে। দুধে গোয়েন্দারাও খানিকটা অবাক হয়ে গেছে। তার মধ্যে নাকি অনুশোচনা বা পাপবোধ কোনোটাই দেখা যায়নি। এটা কখন হয়? তার মানে হয় সঞ্জয় মানসিকভাবে অসুস্থ, না হয় সে একজন মারু অপরাধী, ট্রেন্ড ক্রিমিনাল, অথবা অন্য কোনো কারণ রয়েছে এর পেছনে। সঞ্জয়ের পলিগ্রাফ টেস্ট হবে, কারণ সঞ্জয় হাসপাতালে ঢোকার সময়, কেন ঢুকেছে, আর বেরিয়ে যাওয়ার সময়, এবং কখন বেরিয়েছে, কেন বেরিয়েছে, কোথায় গেছে, এই সমস্ত কিছু নিয়ে নাকি বিভ্রান্তিকর বয়ান দিয়েছে। তাই সত্যি বলছে কিনা সেটা জানতে চান তদন্তকারীরা। এই কারণেই সঞ্জয়কে কেউ চাক্ষুষ দেখেছেন কিনা তাই নিয়ে কৌতূহলটা দেখালাম। আচ্ছা, তিলোত্তমাকে সেদিন শেষ কখন দেখা গেছিল? এই প্রশ্নটার ফয়সলা হওয়া তো খুব জরুরি। 9ই আগস্ট নাইট ডিউটিতে ছিলেন তিলোত্তমা, সেকেন্ড ইয়ার পিজিটি। হাসপাতালের কোনো রুগীর কি সেদিন রাত্রে বাড়াবাড়ি হয়নি? হলে তো তার ডাক পড়েছিল কি? সেদিন ডিউটিতে থাকা বাকিদের জিজ্ঞাসাবাদ করে তদন্তকারীরা জানতে পেরেছেন ভোর 3টে নাগাদ এমার্জেন্সিতে সংকটজনক অবস্থায় ছিলেন এক রোগী। কর্তব্যরত হাউস স্টাফ রোগীর একটা রিপোর্ট নিয়ে 4 তলায় যান। অধ্যক্ষ শিবিরের জুনিয়র চিকিৎসকদের দাবি সেই রিপোর্ট তিলোত্তমা দেখেছিলেন। দুজন প্রথম বর্ষের পিজিটির খোঁজ পাননি ওই হাউস স্টাফ। আরেকটা মত রয়েছে, ভোর 4টের পর এক রোগীর শারীরিক অবস্থার অবনতি হয়। সেই সময় চেস্ট মেডিসিন বিভাগের কর্তব্যরত পিজিটিদের ডাক পড়ে। জুনিয়র চিকিৎসকদের দাবি সেমিনার রুমে ছিলেন 2য় বর্ষের পিজিটি তিলোত্তমা, আর স্লিপ রুমে অন্য 2জন প্রথম বর্ষের পিজিটি ছিলেন। রেসিডেন্টস রুমে ছিলেন কর্তব্যরত ইন্টার্ন। সিনিয়র পিজিটি বিশ্রাম নিচ্ছিলেন, তাই স্লিপ রুমে থাকা জুনিয়র পিজিটিদের মধ্যে একজন রোগীকে দেখে কার্ডিওলজি বিভাগে রেফার করেন। স্লিপ রুমের উল্টো দিকেই কিন্তু সেমিনার রুম, জানেন। কিন্তু সেই সময় তিলোত্তমার অবস্থান কি নজরে আসেনি জুনিয়র পিজিটির? তদন্তের অংশ এটা নিয়ে পুরো সিবিআই পুরো বিষয়টা নিয়ে দেখছে, জিজ্ঞাসাবাদ করছে। ভোর 4টের সময় খারাপ হয়েছিল, কে সবাইকে ডাকছে, আমাদের সমস্ত ফ্যাকাল্টিকে ডাকছে, সমস্ত স্টাফকে ডাকছে, ওরা তদন্ত করছে এবং আমরা সহযোগিতা করছি। আমি বলে দিয়েছি, যা বলার পুলিশকেও বলেছি, প্রথমে লালবাজারে আমায় ডাকা হয়েছিল, যে বলেছি, সিবিআইকেও বলেছি।